সীমান্ত রেখা পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএসএফ জওয়ানকে আটক করল বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি। রংপুরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম অভিযোগ করেও প্রতিকার পাননি ভুক্তভোগীরা। মন্ত্রণালয়ের চক্রও দায়ী বলছেন শিক্ষাবিদরা। এবং বছরের পর বছর কাটলেও মেলে না বিচার। আদালতে ঘুরে হয়রান ভুক্তভোগী। পঞ্চগড়ে বিচারক সংকটে মামলা জট চরমে, দ্রুত নিয়োগ দেওয়ার দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। প্রবাসী কল্যাণ ভবনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপদেষ্টা আসিফ নজরুল। বিভাগীয় সময়ের শুরুতেই সরাসরি যাচ্ছি সেখানে। তো এইটা পুরাপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না। আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারের সাথে আলাপ করেছি, উনি বলেছেন যথাসাধ্য চেষ্টা করবেন, কিন্তু আমরা আশা করব আমরা ওনাকে একটা পর্যায়ে উনি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে। সরাসরি রেমিটেন্স পাঠাতে এবং হুন্ডির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরও অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবেন। রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির জন্য আমরা আরেকটা পদক্ষেপ হাতে নিয়েছি, সেটা হচ্ছে ওয়েজ আর্নার বন্ড ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে 1 কোটি টাকা। আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি। এগেইন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে, সহায়তা লাগবে। আমাদের মনে হয়েছে উনি এটা করে দিবেন, বেশ পজিটিভলি উনি এটা নিয়েছেন। আর কোনো ক্রয় সীমা থাকবে না, ওয়েজ আর্নার বন্ডের মাধ্যমে অনেক বেশি রেমিটেন্স পাঠানো যাবে। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা এটা খুব ভালো করে জানেন। আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি নাই, বাট কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হয়েছে। সৌদি আরবেতে 200 জন নার্স পুরুষ ও মহিলা প্রেরণের জন্য MOU স্বাক্ষরিত হয়েছে। ইটালির অর্থ মন্ত্রণালয় একটা প্রকল্পের আওতায় 250 জন দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে। জাপানে একটা প্রতিষ্ঠানকে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছে। আমরা দাবি করছি না এগুলি খুব উল্লেখযোগ্য অগ্রগতি, বাট শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয়, অনেক টাইম লাগে। এটা একটা চিরাচরিত কমপ্লেন। তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে 3টা স্তরে অনুমোদন লাগতো। একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের, ধরুন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবে দূতাবাসের, তারপর হচ্ছে মন্ত্রণালয়ের, তারপর হচ্ছে BMETর প্রশিক্ষণ ব্যুরো। তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না, এখন থেকে 2টা জায়গায় অনুমোদন নিতে হবে। তো 3টা জায়গার পরিবর্তে যখন 2টা জায়গায় অনুমোদন নিতে হবে, তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি, সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং 15 থেকে 30 দিন সময় কমে যাবে। লিড টাইম আমরা বলি। ওনাদের যে যাওয়ার প্রস্তুতির যে সময়টা, সেটা যদি 3 মাস লাগতো আগে, এখন আমরা আশা করি এটা 2 থেকে 2.5 মাস লাগবে বড়জোর। আমরা চেষ্টা করবো অন্তত 1 মাস কমানোর জন্য। বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না, এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেইন থাকে, ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল, তার চেয়ে অনেক বেশি খরচ হয়। এবং এই জন্য এজেন্ট, সাব এজেন্ট, এজেন্টের এজেন্ট, সাব এজেন্ট, অনেক স্তরে দালালদের দৌরাত্মের কথা আপনারা শুনেছেন। তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি। আমরা এখন থেকে এজেন্ট, সাব এজেন্ট যারা আছেন, সাব এজেন্ট বিশেষ করে, এজেন্টরা তো আমাদের এখানে নিবন্ধিতই, সাব এজেন্ট যারা আছেন, ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম, যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন, বাট তাদের মধ্যে ভালো লোকও আছেন, খারাপ লোকও আছেন। আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এবং আমরা আশা করব, আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ম্য অনেকাংশে কমাতে পারবো। এই দৌরাত্ম্য কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা কিছুটা হলেও কমবে, আশা করি অনেকাংশে করবে। এবং আমি আশা করি বাইরের নেতৃবৃন্দ আছেন, ওনারা সহযোগিতা করবেন, এটা আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমরা করার চিন্তা করছি, এবং এটা অবশ্যই করব, রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব। ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে, ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে, ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটেগরাইজ করব। যে ক্যাটাগরি A রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা, ক্যাটাগরি B হচ্ছে এটা, ক্যাটাগরি C হচ্ছে এটা। সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে, এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন অর্থাৎ প্রবাসী কর্মী হিসেবে যারা যেতে চান তারাও একটা নির্দেশনা পাবেন যে না, এই রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে কমপ্লেইন কম, এদের পারফরমেন্স ভালো। আমরা আশা করি এটা করার মাধ্যমে
অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে, ভোগান্তি অনেক কমবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ গ্রহণ করেছেন, তার 3-4 দিনের মাথায় হঠাৎ স্যার উঠে গেলেন কথা বলতে বলতে। তো স্যার এসে বললেন যে ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছেন, প্রেসিডেন্ট ফোন করেছেন, আনোয়ার ইব্রাহিম, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছেন আর কি। তো আমি বললাম স্যার আপনার সাথে কীরকম সম্পর্ক? বললো আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমার খুব পুরনো বন্ধু। তো আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়া কর্মী পাঠানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি? বলে যা লাগে আমাকে করতে বলো, আমি করবো এটা। সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই, আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরও ইউএই থেকে 57 জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দী ছিলেন। এটা খুব বড় একটা ঘটনা, আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন। প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। এতক্ষণ আমরা সরাসরি সেখানে ছিলাম। অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বিজিবি। বিজিবির 42 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, সীমান্তের চান্দেরহাট ক্যাম্পের কাছে অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্য উপকুমার দাসকে আটক করা হয়। তিনি 334 নম্বর পিলারের সাব পিলার 6-এ এর পাশে 0 লাইন অতিক্রম করে বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়েন। এ সময় চান্দেরহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেছে। পোশাকে থাকলেও নিরস্ত্র ছিলেন ওই বিএসএফ সদস্য। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। পীরগঞ্জ সীমান্তে 42 বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক আপনার একজন বিএসএফ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। আমরা পতাকা বৈঠকের মাধ্যমে হ্যান্ডওভার করব। রংপুরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, এসব বিষয়ে কোনো দফতরেই অভিযোগ দিয়ে কোনো লাভ হয় না। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জ আব্দুর রৌফ কলেজে 2011 সালে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পর নিয়োগের এমন জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ায় রীতিমতো আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ওই সময় কলেজটির অধ্যক্ষ রাশিদুন নবী ও সভাপতি শেখ হাসিনার ভাতিজা আওয়ামী লীগ নেতা সাদাত হোসেন বকুল শিক্ষক প্যাটার্ন অনুসরণ না করেই 2 শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে 3 জনকে নিয়োগ দেন। 2020 সালে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে ওই 2 শিক্ষকের নিয়োগ জালিয়াতির বিষয়টিও উঠে আসে। একজন আছে জনবল কাঠামোর বাইরে, সেও কিছুদিনের মধ্যে শুনলাম যে সেও ওকে হয়ে গেছে। তো এটা তো আমাদের জন্য আসলে ইনজাস্টিস। মূল রেজুলেশন দেখার পরে যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে না আমারটাই অবৈধ, তো তাহলে কোনো সমস্যা নেই। এছাড়াও তদন্তে আরও বলা হয়, প্রতিষ্ঠানটির নিয়োগপ্রাপ্ত 45 জন শিক্ষক কর্মচারীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নেই। মন্ত্রণালয়ের যে তাদের যে সিলেকশন করার যে পেপারসগুলো, সেখানে সাগর মণ্ডলকে দেখা গেল যে সে তৃতীয়, কিন্তু সার্কুলার ছিল 2 জন নেবে। এছাড়াও নীলফামারীর ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজে ভুয়া নিয়োগ দেখিয়ে 3য় শিক্ষক হিসেবে এমপিভুক্তির চেষ্টা এবং গেল 1 সেপ্টেম্বর রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ ও অ্যাডহক কমিটির বিরুদ্ধে বর্তমান সভাপতির কাছে নানা অনিয়মের 19টি অভিযোগ দেন শিক্ষক কর্মচারীরা। 2022 সালের 1 জানুয়ারি থেকে অদ্যাবধি আমার বেতন আটকে রাখা হয়েছে। হাই স্কুলে যারা টিচার আছি, ক্লাস টিচার, আমরা ওনাকে এ পর্যন্ত প্রায় 7.5 লাখের মতো টাকা জমা দিচ্ছি। তবে সংশ্লিষ্ট দপ্তর বলছে মন্ত্রণালয়ের বাইরে তাদের কিছুই করার নেই। এটি হচ্ছে জনপ্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়। যেহেতু ওনারা নীতি নির্ধারণী বিষয়গুলো নির্ধারণ করেন, আমাদেরকে কোনো কার্যক্রমের সাথে তখন তারা সম্পৃক্ত করে না। শিক্ষাবিদরা বলছেন, মন্ত্রণালয়ের একটি চক্রের যোগসাজশে এমন অনিয়মকে নিয়ম বানানো হচ্ছে, যার ফলে প্রকৃত মেধাবীরা বাদ পড়ছেন। নিয়োগ পাওয়ার জন্য সত্যিকার যারা যোগ্য লোক, তাদেরকে সেখানে নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে। এমন অভিযোগ ছাড়াও বিভাগের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা বিভাগের তদন্তে উঠে আসে জাল সনদে চাকরি করা শিক্ষকদের তালিকা। তবে তাদের বিরুদ্ধে দীর্ঘ সময়ে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময় আরও থাকছে। ঠাকুরগাঁওয়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে হঠাৎ ওষুধ সংকট, ফিরতে হচ্ছে খালি হাতে বিপাকে রোগী ও স্বজনরা। বছরের পর বছর কাটলেও মেলে না বিচার, আদালতে ঘুরে হয়রান ভুক্তভোগীরা। পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা দায়রা জজ আদালতের বিচারক সংকটে মামলা জট চরমে পৌঁছেছে। ছবি তুলেছেন মনিরুল ইসলাম।
একদিকে বিচারক সংকট, অন্যদিকে মামলার জট। সঠিক সময়ে বিচারিক কার্যক্রম না হওয়ায় বছরের পর বছর আদালত চত্বরে ঘুরে বেড়াচ্ছেন বিচার প্রার্থীরা। দীর্ঘদিন ধরে শূন্য পদে নতুন বিচারক নিয়োগ হয় না পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারক সংকটে বছরের পর বছর চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। কেউ 8 বছর, কেউ বা 15 বছর ধরে আদালত চত্বরে ঘুরছেন বলে অভিযোগ অনেকের। আমি 10 সাল থেকে মামলায় ঘুরতেছি, ডিগ্রি রোধের মামলা, সিভিল মামলায় ঘুরতে ঘুরতে আমি অক্লান্ত। যৌতুকের মামলা প্রায় 2 বছর হচ্ছে, আমি কোনো বিচার পাইনি এখানে মানে ম্যাজিস্ট্রেট থাকার কথা, প্রতিটা ধাপে ধাপে যদি ছাড়গুলো আমাদের থাকতো তাহলে হয়তো বা জড়তা, যে মামলা যে জড়তাগুলো, সেই জড়তাগুলো নিরসন কিন্তু হয়ে যেত। এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি আদালতের প্রশাসনিক কোনো কর্মকর্তা। তবে আইনজীবীরা জানান শীঘ্রই এর সমস্যা সমাধান হলে ন্যায় বিচার পাবেন হাজারো মানুষ। যদি বিচারকদের সংখ্যা এই যে 4টা খালি আছে, এই 4টা যদি পূরণ হয় তাহলে বিচার কার্য আরও ত্বরান্বিত হবে। বিচারক সংকটের কারণে তারা অনেক দিনের পর দিন এসে তারিখ নিয়ে চলে যাইতে হচ্ছে, এবং বিচারক যদি সংকট পূরণ হয় তারাও ন্যায় বিচার পাবেন। আমরা চাই এখানে সব কোর্ট যেন বিচারকরা পরিপূর্ণভাবে থাকে এবং বিচার কার্য যথাসময়ে হয় এবং যথাযথভাবে মানুষ বিচার পায়। আদালতের তথ্য মতে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের 10টি আদালতে বিচারক রয়েছেন 9 জন, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 9টি আদালতে বিচারক আছেন মাত্র 5 জন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। প্রয়োজনীয় বৃষ্টির অভাবে কুড়িগ্রামে অনাবাদি পড়ে আছে শত শত হেক্টর জমি। এই পরিস্থিতিতে সেচ নির্ভর হয়ে পড়েছে আমন আবাদ। বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। অন্যদিকে চরাঞ্চল সহ নিচু এলাকাগুলোয় পড়ে থাকা জমিতে অন্য ফসল চাষের তাগিদ কৃষি বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। চলতি বছর 2 দফা বন্যার পর বর্তমানে অনাবাদি পড়ে আছে জমি। কোথাও সেচ দিয়ে হাল চাষ করে ধান লাগানোর চেষ্টা করছেন কৃষক। বন্যার কারণে মৌসুমের শুরুতে আমন আবাদ করতে পারেননি কুড়িগ্রামের সব উপজেলার নদী অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কৃষক। বর্ষা মৌসুমের শেষে জমিগুলো থেকে পানি নেমে গিয়ে মাটি নরম থাকার কথা থাকলেও তীব্র গরমে এখন মাটি ফেটে চৌচির, দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টিরও। এতে করে সেচ নির্ভর হয়ে পড়েছে আমন আবাদ। বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। এখন তো বন্যা আর সম্ভাবনা নাই বলতে চলে। এখন মোটর সেচ লাগাইছি, লাগাইয়া গাইতেছি। নিচে জায়গা খরচ গেল, আমরা যে চারা লাগাইতেছি ওবেলা যদি আল্লাহ যদি দেয় আমার খেরও হবে, 2-4 মণ ধানও হবে। এদিকে পরে থাকা জমিতে অন্য ফসল চাষের তাগিদ কৃষি বিভাগের। প্রণোদনা বরাদ্দ পেয়েছি 34,500 কৃষকের প্রণোদনা পেয়েছি। আমরা 2-1 দিনের মধ্যে আমাদের এই কার্যক্রম শুরু করব, যাতে কৃষকরা তাদের এই অনাবাদি জায়গাগুলোতে আগাম রবি ফসল করে তাদের যে ক্ষতি সেটি যারা পুষিয়ে নিতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে কুড়িগ্রামে বর্তমানে 37,000 হেক্টর ধান চাষের জমি অনাবাদি পড়ে আছে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। বছর ঘুরে আবারও আবাদের সময় এলেও এখনও বিক্রি হয়নি গত মৌসুমের সুগন্ধি চাল। বিপাকে পড়েছেন দিনাজপুরের কৃষকরা। নিষেধাজ্ঞা তুলে ফের রপ্তানির অনুমতি দেওয়ার দাবি তাদের। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। অল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় দিনাজপুরে কয়েক বছর ধরে সুগন্ধি চালের আবাদ বাড়ছে। তবে 2023 সালের জুন থেকে এই চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় সরকার। কৃষক জানান, দেশীয় ক্রেতার অভাবে মিল গেটে প্রতিমণ সুগন্ধি আতপ কাঠারি চাল আগের চেয়ে 600 টাকা কমিয়ে 3600 টাকায় এবং চিনি গুঁড়া চাল প্রতিমণ 200 টাকা কমিয়ে 3800 টাকায় বিক্রি করতে হচ্ছে। তবুও মিলছে না ক্রেতা। এ কারণে লোকসান গুনছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। আর কৃষকের মিলছে না ন্যায্য মূল্য। যদি বিদেশে চালটা রপ্তানি হয় তাহলে আমরা কৃষকরা একটু হলেও বাঁচবো। আমরা কৃষকরা মানে দাম পাচ্ছি না। বিগত সরকার সুগন্ধি চালের এক্সপোর্ট করে নাই। এটা না করাতে কৃষক থেকে শুরু করে আমাদের মতো ছোট ক্ষুদ্র ব্যবসায়ী করুণ দশা। সংকট কাটাতে নিষেধাজ্ঞা তুলে আবারও এই চাল রফতানির অনুমতি দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সুগন্ধি চিনি গুঁড়া চালটি এটা রপ্তানি জন্য অনুমতি দেওয়া হোক। কৃষক বাঁচুক, রাইস মিল বাঁচুক, শিল্প বাঁচুক। দ্বিগুণ দাম পাওয়ায় কৃষকরা সুগন্ধি ধানের আবাদে ঝুঁকছে। উল্লেখ করে কৃষি বিভাগ বলছে, দেশের খাদ্যের চাহিদা পূরণের কথা বিবেচনা করে এই চাল রফতানি বন্ধ করেছে সরকার। দেশীয় যে চাহিদা সেখানে এখনো আমরা পরিপূর্ণ হয়ে উঠিনি, এটার ঘাটতি আছে। এ কারণেই বাজারে দেখা যায় যে আমাদের সাধারণ
খাবারের চালের চেয়ে সুগন্ধি চালের দাম প্রায় দ্বিগুণেরও বেশি। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর দিনাজপুরে 90,000 হেক্টর জমিতে সুগন্ধি ধান আবাদ হয়, যা থেকে চাল উৎপাদন হয় 2,50,000 মেট্রিক টনের বেশি। সময় সংবাদ, দিনাজপুর। শিল্পীর হাতের ছোঁয়ায় মূর্ত হচ্ছেন দেবী। রংপুর বিভাগের জেলায় জেলায় চলছে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি। শারদীয় দুর্গোৎসব সফল করতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। নদীর পাড় আর বিস্তীর্ণ খোলা মাঠে কাশফুলের জেগে ওঠার আভাসই বলে দেয় শারদীয় দুর্গোৎসব আসন্ন। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অপেক্ষার পালা শেষ হতে বাকি আরও 2 সপ্তাহের বেশি। তাই শেষ মুহূর্তে আলতো হাতের ছোঁয়ায় দেবীকে মূর্ত করে তোলার কাজে ব্যস্ত কারিগররা। শেষ সময় আমাদের একটু মোটামুটি বেশি চাপ হয়ে গেছে, কাজ একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। প্রতিবারে মনে করো যে 15-16 টাকা করে প্রতিমা এখান থেকে যায়, সেই জায়গায় প্রতিমা হলো 8টা। দুর্গাপূজা আড়ম্বর উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর হিন্দু সম্প্রদায়ের মাঝে, অর্থাৎ যেনারা পূজা করেন এনাদের মাঝে একটা ভীতির সঞ্চয় হয়েছিল। এই দীর্ঘ 1-1.5 মাসের মাঝেই এই ভীতিটা সাধারণ মানুষের মন থেকে কেটে গেছে। এদিকে শারদীয় দুর্গাপূজা উদযাপন সফল করতে কঠোর নিরাপত্তার কথা জানায় পুলিশ। পূজা মণ্ডপ কেন্দ্রিক নাগরিক কমিটি আমরা গ্রহণ করেছে, যে কমিটি সার্বক্ষণিক এই পূজা যারা উদযাপনের সাথে রিলেটেড যারা থাকবেন তাদের সাথে সমন্বয় করবেন এবং পুলিশের সাথে তারা সমন্বয় করবেন। এবছর রংপুর বিভাগের 8 জেলার 5,186টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলনকালে সৃষ্ট ভূকম্পনের কারণে আশপাশের 8টি গ্রামের বাড়িঘরে ফাটল দেখা দেয়। এর ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসী আন্দোলন সংগ্রাম করে আসছিলেন। আন্দোলনের মুখে কমিটি করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে খনি কর্তৃপক্ষ। 22 সেপ্টেম্বর গ্রামবাসীর মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ শুরু করে। পর্যায়ক্রমে চেক পাবেন 7,700 বাড়ির মালিক। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সীমান্ত রেখা পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএসএফ জওয়ানকে আটক করল বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তরের প্রস্তুতি। রংপুরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম অভিযোগ করেও প্রতিকার পাননি ভুক্তভোগীরা। মন্ত্রণালয়ের চক্রও দায়ী বলছেন শিক্ষাবিদরা। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজন। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।